দুইটি শর্ত পূরণ না করে নির্বাচন হলে জনগণ কোনো সেই নির্বাচন মেনে নেবে না। এখানে কি কি সংস্কার চান সেটি হয়তো আরো বড় বিষয়, সেগুলো কি আসলে ফেব্রুয়ারির মধ্যে বা রোজার আগে সম্পূর্ণ হবার মতো অবস্থা আছে? আমরা মনে করি সিনসিয়ারলি কাজ করলে এবং রাজনৈতিক অংশীজন যারা আছেন তারা যদি সঠিকভাবে সহযোগিতা করেন এটা সম্ভব। আপনি কি মনে করেন সিনসিয়ারলি কাজ করছে এবং রাজনৈতিক দলগুলো সঠিকভাবে সহযোগিতা করছে এখন পর্যন্ত? দৃশ্যমান বিচার বলতে আপনারা কি বোঝাচ্ছেন? নারী সংস্কার কমিশন, সেটির বিষয়ে আপনারা আপনাদের আপত্তির কথা জানিয়েছেন, আপনারা আসলে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। আমরা তো কেউ চাইলেই কোরআনের আইনটা বদলাতে পারবো না। এখানে সেই রকম কোরআনের স্পিরিটের টোটালি এগেইনস্টে গেছে এমন কিছু জিনিস আছে। কমিশনটা গঠন করা হয়েছে, এটাও তো জনগণকে জানতে দেওয়া হয়নি, আমরাও তো জানি না। আর কি সব সংস্কার কমিশন আপনাদের সাথে কথা বলে তারপর ঠিক করা হয়েছে? শুধু এই কমিশনটাই হয়নি? যাই, আপনি লন্ডনে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, বিএনপি নেত্রী, এবং সেখানে তারেক রহমান উপস্থিত ছিলেন। প্রথমে তো আপনি প্রশ্ন করবেন, আমি আশা করি যে উনি কেমন আছেন। তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, দীর্ঘদিন তিনি নির্যাতিত ছিলেন, আমরাও মজলুম, তিনিও মজলুম, আমরা একসাথে রাজনীতি করেছি অনেকদিন। আপনি বেশ কিছুদিন আগেই আপনার একটা বক্তব্য খুব আলোচিত হয়েছিল এবং বিএনপিটা নিয়ে বেশ সমালোচনাও করেছিল। আপনি বলেছিলেন যে বর্তমানে দেশে দুটি পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আছে, সেনাবাহিনী এবং আপনারা, মানে জামাতে ইসলামী এবং সেনাবাহিনী। তাদের যে সমর্থক আছে, ভোটার আছে, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি একটা টকশোতে উপস্থিত ছিলেন। সেখানে তার বিভিন্ন প্রশ্ন করা হয়েছে তারেক রহমানের সাথে বৈঠক করেছে, সেখানে কি আলোচনা হয়েছে এবং আপনারা যে সংস্কার চান সেই সংস্কারটা কিভাবে চান এবং আপনারা যে নির্বাচন চান সেই নির্বাচনটা কবে চান, সমসাময়িক অনেক বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন, কথা বলেছেন। তার আলোচনা আসলে বুঝতে পারবেন তারা কি কি সংস্কার চাচ্ছে, জরুরি নাকি তারা জরুরি নির্বাচন চাচ্ছে, এবং তারেক রহমানের সাথে লন্ডনে তার বৈঠকে কি আলোচনা হয়েছে। চলুন সম্পূর্ণ আলোচনা। মানে দেশে দুটি পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আছে, সেনাবাহিনী এবং আপনারা, মানে জামাতে ইসলামী এবং সেনাবাহিনী। তাদের যে সমর্থক আছে, ভোটার আছে, তাদের অবস্থানটা কি বা তাদের রায় জানাবার কি কোনো সুযোগ থাকবে? আমি আবারও বলছি যে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, আমূল পরিবর্তন আসতে হবে তাদের দৃষ্টিভঙ্গিতে। মানুষকে সম্মান করার, জনগণকে অধিকার দেওয়ার ব্যাপারে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা এটা বিশ্বাস করে এবং তারা আন্তরিক। বলেন যে পাকিস্তানকে গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার জন্য বলা হচ্ছে, সেই সময় আপনারা পাকিস্তানের পক্ষে ছিলেন, মানে জামাত ইসলামের কথা বলছি, পাকিস্তানের পক্ষে ছিল। এবং প্রশ্ন হবে লাগামহীন, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। সম্প্রতি মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের পর আগামী প্রথম রমজানের আগেই নির্বাচন করতে হবে এমনটা জানালেও তার পরদিন সংবাদ সম্মেলনে নির্বাচনের আগে 3টি দাবি পূরণের শর্ত এবং তারপর লালমনিরহাটে প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার, এই দুটি শর্ত পূরণের আগে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচনের আগে ঠিক কি কি সংস্কার চায় জামাত, দৃশ্যমান বিচার বলতেই বা কি বোঝাচ্ছেন তারা, আর সে সব শেষে কবে নির্বাচন চায় দলটি? লন্ডনে বেগম জিয়া এবং তারেক রহমানের সাথে জামাত আমিরের বৈঠকে নির্বাচন নিয়ে কোনো আলোচনা বা সমঝোতা হলো কি? অন্যদিকে ৭১-এর গণহত্যায় পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বাংলাদেশের আহ্বানকে কিভাবে দেখছে জামাত? পাক বাহিনীর সহযোগী হিসেবে তারাও কি চাইবে ক্ষমা? এমন নানা প্রশ্নের উত্তর নিয়ে স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্স এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আমাকে একটু সময় দিয়েছেন। আমি জানি আপনার খুব সময় স্বল্পতা আছে, অল্প সময় আপনি আমাকে দিতে পারবেন, তাই খুব সুনির্দিষ্ট এবং ছোট ছোট করেই আমি প্রশ্ন করব, আপনার কাছ থেকেও জানতে চাইব। শুরু করি একটু নির্বাচন প্রসঙ্গে, সবচেয়ে বেশি আলোচিত এই সময়ে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের পর আপনি বলেছিলেন রমজানের আগে এবং প্রথম রমজানের আগেই আপনি নির্বাচন চান। সেটি হচ্ছে সামনের বছরের 16 থেকে 18-র মধ্যে রমজান হবে, 18 ফেব্রুয়ারির মধ্যে, সেটি একটা ধারণা পাওয়া যায়। অতএব প্রথম অর্ধেই আপনারা নির্বাচন চান। ঠিক তার পরদিন সংবাদ সম্মেলনে আপনি বললেন 3টি দাবি পূরণ হতে হবে, দৃশ্যমান বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং আরও একটি দাবির কথা আপনি বলছেন। এবং 19 এপ্রিল লালমনিরহাটে গিয়ে বলছেন 2টি শর্ত পূরণ না করে নির্বাচন হলে জনগণ কোনো সেই নির্বাচন মেনে নেবে না, খুনিদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার। কথাই কি, মানে একদম সুনির্দিষ্ট তারিখ থেকে, মানে সময় থেকে কি আপনারা সরে আসলেন আস্তে আস্তে? আপনাকে ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য এবং কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। আপনার চ্যানেল এবং
দর্শক শ্রোতা মন্ডলী যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আপনি সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা কখন হবে। এই ব্যাপারে আমার একটা বক্তব্য মার্কিন প্রতিনিধিদের সাথে দেখা করার পরে সাংবাদিকদের সামনে আমার বক্তব্য এসেছিল। দেখেন, একই বক্তব্যে সবকিছু সবসময় বলা সম্ভব হয় না, কিন্তু এই পরিবর্তন আসার পর থেকেই আমরা এই দাবি সমানভাবে বলে আসছি। আমরা কখনো বলি নাই যে এই দুইটা দাবি আমরা পরিত্যাগ করেছি বা কম্প্রোমাইজ করব। আর এই দাবিগুলো আমাদের দলীয় দাবি না, এটা এদেশের মজলুম মানুষের দাবি। একটা দাবি হচ্ছে খুনিদের বিচার, যারা গণহত্যা করেছে, আর একটা হচ্ছে সংস্কার, প্রয়োজনীয় সংস্কার, সকল সংস্কার নয়। সংস্কারের ব্যাপারে আমাদের 41 দফা প্রস্তাবনা আছে, কিন্তু এই সরকারের জন্য এটা না। এই সরকারের জন্য মাত্র 5-6টা, এর বেশি না। আমরা এর মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, যেটা হলে আমরা মনে করি যে নির্বাচনের একটা সমতল মাঠ তৈরি হবে এবং সকলেই স্বস্তির সাথে নির্বাচন অংশগ্রহণ করবে। প্রার্থীরা তাদের ভোটারদের কাছে স্বস্তির সাথে যেতে পারবে, ভোটাররা তাদের পছন্দের প্রার্থী এবং দলকে তারা ভোট দিতে পারবে। মাননীয় আমির, আপনি কি একটু আমাদেরকে সেই 5-6টা সংস্কারের কথা বলবেন? আমরা একটু সেটা আমি বলবো। তো আমরা বলেছি যে এইটুকু না হলে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। এমনকি আমি একসময় এটাও বলেছি যে বর্তমান অবস্থায় যদি নির্বাচন হয়, এটা আগের চেয়েও খারাপ হওয়ার আশঙ্কা থাকতে পারে। সুতরাং ইট উইল বি অ্যানাদার জেনোসাইড অফ দ্য ইলেকশন। আমরা ইলেকশনের কোনো জেনোসাইড আমরা চাই না। আমরা চাই যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এবং নির্বাচনে অংশীজনেরা যারা আছেন, অংশীজন দুই দিকে, একদিকে প্রার্থী বা দল আর একদিকে হচ্ছে ভোটার, এই সকলে যেন স্বস্তির সাথে তাদের ভোটিং রাইট প্রয়োগ করতে পারে। এটা শুধু আমাদের কথা না, এ ব্যাপারে গোটা জাতীয় ঐক্যবদ্ধ, সকল দলেরও একটা কথা যে সংস্কার হতে হবে। এখন এই সংস্কারের জন্য সময় কতটুকু লাগবে, ইলেকশন কখন হতে পারে, এটা নিয়ে কথা। আমাদের প্রধান উপদেষ্টা 3-4 মাস ধরেই তিনি বলে আসছেন যে নির্বাচনের সম্ভাব্য তারিখ হচ্ছে ডিসেম্বর 25 সাল থেকে জুন 26 সাল, এর ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদেরকে আপনার মতো সাংবাদিকেরা বিভিন্ন সময় প্রশ্ন করেছেন যে এই সময়টাকে আপনারা কেমন মনে করেন। আমরা বলছি এটাকে যৌক্তিক সময় মনে করি। আমাদের স্পষ্ট দাবি হচ্ছে যে প্রধান উপদেষ্টা তিনি যেটা বলেছেন, বারবার বলছেন, এটা আমি মনে করি যে তিনি বুঝে শুনেই বলছেন এবং এতে তার আন্তরিকতাও আছে বলে আমি মনে করি। আমরা এখন শুধু দেখতে চাই যে তার দেওয়া সময়সীমার ভিতরে তিনি নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় পদক্ষেপ নেবেন। এখন এই সুষ্ঠু নির্বাচনের জন্য অনেকের অনেক শর্ত থাকতে পারে। আমাদের শর্ত হচ্ছে 5টা সংস্কার লাগবে। নির্বাচন কমিশনের কিছু সংস্কার আছে, বিচার বিভাগের কিছু সংস্কার আছে, আইন প্রয়োগকারী সংস্থার কিছু সংস্কার আছে, সিভিল প্রশাসনেও কিছু সংস্কারের ব্যাপার আছে, দুদকের কিছু সংস্কারের ব্যাপার আছে। এই প্রয়োজনীয় সংস্কারগুলা করে যদি নির্বাচনে যাওয়া যায়, তাহলে নির্বাচনটা অর্থবহ হবে এবং জনগণের মতের প্রতিফলন ঘটবে। এই কিছু সংস্কারগুলো কি আপনারা সুনির্দিষ্ট করেছেন? যে কিছু সংস্কার বলতে কি কি সংস্কার? এইটা বললাম, আমাদের তো 41 দফা, এখানে তো মাত্র 5টা বললাম। 5টা সেক্টরের সংস্কারের কথা বলছেন আপনি। সেই 5টা সেক্টরের ঠিক কি কি সংস্কার হতেই হবে? হ্যাঁ, এই সংস্কারগুলো হতেই হবে। এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ সংস্কার আছে, সেগুলা পর্যায়ক্রমে হবে এবং একটা নির্বাচিত সংস্কার আসার পরে তারাই দায়িত্ব পালন করবে। সংবিধান সংস্কারটা গুরুত্বপূর্ণ এখানে। তো এই সংস্কারগুলো হওয়ার পরে আমরা চাই যে নির্বাচনের দিকে আগাক। আর বিচারের ব্যাপারে এই দাবি সকলের, যে যারা গণহত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে এবং সেই বিচারটা দৃশ্যমান ভাবে গ্রহণযোগ্য হতে হবে। তা আমরা এর অপেক্ষায় আছি। এখন যদি এই সংস্কার এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনগণের কাছে আস্থা সৃষ্টির মতো হয় এবং সমতল মাঠ তৈরির জন্য হয়, তাহলে এটা ডিসেম্বরে হতে পারে, এটা জুনেও হতে পারে। আমরা কেন ফেব্রুয়ারির কথা বললাম? আমরা কেন রমজানের আগে বললাম? আমরা রমজানের আগে কেন বলেছি ওই দিনই ব্যাখ্যা দিছি, পরে আবার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেছি যে রমজান মাস থাকবে ফেব্রুয়ারির 18 তারিখ থেকে শুরু করে ধরেন মার্চের 18 তারিখ বা 20 তারিখ,
যেহেতু ফেব্রুয়ারি মাস 28 দিনে, এরপরে আসবে এপ্রিল মাস। এপ্রিল মাসে আমাদের দেশে সাধারণত কিছুটা হলেও ঝড়ঝাপটা শুরু হয়ে যায়, প্রাকৃতিক আবহাওয়া খারাপের দিকে যায়। এরপরে রমজানের পরে এই ঝড়ঝাপটা, তারপরে আসতেছে আবার কুরবানির ঈদ এবং হজের মৌসুম, আবার 2টা পাবলিক পরীক্ষা এর মধ্যে পড়বে। এরপরে বর্ষার নানান প্রেক্ষিতেই আপনি বলছেন, কিন্তু আমার এই সমস্ত কারণে নির্বাচনটা ফেব্রুয়ারি হতে হলে ভালো হয়। আপনি বাস্তবতার কথাটা বলছেন, কিন্তু এই আপনি কি মনে করেন যে এই সংস্কারগুলোর কথা বলছেন, যদিও সেই কিছু সংস্কারগুলো যে কি, মানে আমি সেক্টরগুলো বুঝলাম যে কোন কোন জায়গায় আপনার সংস্কার চান, কিন্তু সেখানে কি কি সংস্কার চান সেটি হয়তো আরো বড় বিষয়। সেগুলো কি আসলে ফেব্রুয়ারির মধ্যে বা রোজার আগে সম্পূর্ণ হবার মতো অবস্থা আছে? কারণ এই 8 মাস 8.5 মাসে কি সংস্কারটা হলো? আমরা মনে করি সিনসিয়ারলি কাজ করলে এবং রাজনৈতিক অংশীজন যারা আছেন তারা যদি সঠিকভাবে সহযোগিতা করেন এটা সম্ভব। আমরা এটাকে অসম্ভব মনে করি না। আপনি কি মনে করেন সিনসিয়ারলি কাজ করছে এবং রাজনৈতিক দলগুলো সঠিকভাবে সহযোগিতা করছে এখন পর্যন্ত? আমরা বলতেছি করা উচিত। আমরা এখন এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, আমরা বলতেছি করা উচিত। এ দায় শুধু সরকারকে দিলে হবে না, এ দায় আমাদেরও আছে। দায় সবাইকে ভাগাভাগি করে নিতে হবে, যার পোর্শনে যে দায়টুকু আছে এটা আমাদেরকে পূরণ করতে হবে। মানে করা উচিত, কিন্তু করা হচ্ছে কিনা সে বিষয়ে আপনি মন্তব্য করছেন না। যদি না হয় তাহলে সামনে নির্বাচন আবার ডায়ালগ চলমান। হ্যাঁ, আবার সন্দেহের মুখে পড়ে কিনা বিচার, দৃশ্যমান বিচার বলতে আপনারা কি বোঝেন? কারণ একটা বিষয়, একটা মাত্র মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন শুধুমাত্র জমা দিতে পেরেছে এতদিনে, একটি মাত্র মামলার, তাও তদন্ত প্রতিবেদন, এখনো অনেক দেরি বিচারের জায়গাটা, মানে সাধারণ প্রক্রিয়া যদি আমরা চিন্তা করি। দৃশ্যমান বিচার বলতে আপনারা কি বোঝাচ্ছেন? আমরা দৃশ্যমান বিচার বলতে আমরা দেখতে চাই যে মেইন পারপিট্রেটর যারা প্রধান অপরাধী, তাদেরকে বিচারের আওতায়, প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। ট্রায়াল শুরু হয়েছে এবং ট্রায়াল তার স্বাভাবিক গতিতে চলছে। যদি এর মধ্যে রায় হয়, ওয়েল, যদি রায় না হয় মানুষ বিশ্বাস করবে যে রায় হবে, এবং বিচার একবার শুরু হয়ে গেলে এটা কেউ থামাইতে পারবে না। আপনি বলেছেন যে একটা মাত্র ঘটনার তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। জমা যখন হওয়া শুরু হবে তখন দেখবেন যে অনেকগুলো একটার পর একটা আসবে, এটাই স্বাভাবিক। কারণ এই মামলাগুলা গুরুতর অপরাধের মামলা, সেই মামলায় যেন তেন ভাবে বিচার হোক, এটাও আমরা চাই না। আমরা চাই যে বিচারটা নিখুঁতভাবে হোক, পারফেক্টলি হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এতে যার যে শাস্তি পাওয়ার সে পাবে। কয়টি মামলার ট্রায়াল শুরু হলে আপনার মনে হবে? কারণ মামলা তো আসলে অনেক হয়েছে, কয়টি মামলার না, আমি বলছি যে প্রধান যারা হুকুমদাতা, এটা তো সবাই আমরা জানি কারা হুকুমদাতা, এটা বলারই কোনো প্রয়োজন নেই, এটা ক্লিয়ার, ভেরি মাচ ক্লিয়ার, ট্রান্সপারেন্ট। তাদের মামলার যখন দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে পারবে তখন আস্থা সৃষ্টি হবে যে ন্যায় বিচার হবে এবং ক্ষতিগ্রস্তরা ন্যায় বিচার পাবে। মানে ট্রায়াল শুরু হলে আপনি মনে করবেন যে দৃশ্যমান একটা অগ্রগতি, এর মধ্যে বিচারের রায় হলে হবে। হ্যাঁ, তারা চেষ্টা করবেন, তাদের করা উচিত। দরকার ট্রাইব্যুনালে বেঞ্চ আরো বাড়াইতে হবে। আর যদি যেমন মানে বিচারের বিষয়টা তো আদালতের উপরে, সেটিতে আসলে খুব সময় নির্ধারণও করে দেওয়া যায় না। যদি ফেব্রুয়ারির মধ্যে বা সামনের জুনের মধ্যেও ঠিক এই অগ্রগতিতে যাওয়া না যায়, তখন আপনারা কি করবেন? তখনকার সময় বলে দিবে যে আমরা কি করব সবাই মিলে। আচ্ছা, ঠিক এখনই আমরা এটার ব্যাপারে নিরাশ হতে চাচ্ছি না, আমরা আশাবাদী থেকেই দেখতে চাচ্ছি। জি, তার মানে এখন অস্পষ্টতা রয়ে যাচ্ছে আসলে নির্বাচনের সময়সীমাটা কেমন বা সময়কালটা কখন হতে পারে সেই বিষয়ে। আপনারা সংস্কারের প্রসঙ্গেও অনেক প্রস্তাবনা দিচ্ছেন এবং আপনাদের মতামত জানাচ্ছেন। নারী সংস্কার কমিশন, সেটির বিষয়ে আপনারা আপনাদের আপত্তির কথা জানিয়েছেন। আপনারা আসলে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন, আমরা দেখেছি হেফাজত ইসলাম প্রত্যাখ্যান করেছে এবং বাতিলের দাবি করেছে, পুরো কমিশনটি বাতিলের দাবি করেছে। আপনারা কেন প্রত্যাখ্যান করছেন? আমরা করছি এখানে সুস্পষ্টভাবে আমাদের গঠনতন্ত্রে বর্তমানে যে প্রভিশনটা আছে এটার বাইরে গিয়ে অনেক কিছু এখানে নিয়ে আসা হয়েছে। প্লাস আমরা তো কেউ চাইলেই কোরআনের আইনটা বদলাতে পারবো না। এখানে সেই রকম কোরআনের স্পিরিটের টোটালি এগেইনস্টে গেছে এমন কিছু জিনিস আছে, আপনি জানেন, একজন সচেতন মানুষ হিসেবে এগুলো বলার দরকার নাই। ইতিমধ্যে পত্রপত্রিকায় বিষয়গুলো আপত্তি কোন কোন জায়গায় সবার পক্ষ থেকে, বিভিন্ন জনের পক্ষ থেকে এটা এসে গেছে। এই সমস্ত কারণে আমাদের আপত্তি। অবভিয়াসলি আমরা মনে করি
যে এই ধরনের একটা সুপারিশ এই সময় জাতিকে অস্থির করবে। জি, অস্থির করবে এই কারণে কোরআনিক যেটা আইন তো যুগ যুগ বাংলাদেশে ধরে চলছে চলে না, আসছে। চলছে কি? হ্যাঁ, যুগ যুগ ধরে চলে আসছে এটা। হঠাৎ করে এই সিস্টেমের এগেনস্টে দাঁড়িয়ে এবং কোরআনের কিছু নির্দেশনার বাইরে গিয়ে যখন এটা করা হবে, তখন যারা এটাকে মানবে না তারা তো আপত্তি জানাবেই। তো হঠাৎ করে এটা আনার দরকারটা কি ছিল? এটা তো এখন এই সময়ের জন্য ম্যান্ডেটরি কিছু না। এটা পরবর্তী নির্বাচিত গভর্নমেন্ট কিছু করতে করবে। তারপরে যে কমিশনটা গঠন করা হয়েছে এটাও তো জনগণকে জানতে দেওয়া হয়নি, আমরাও তো জানি না। আমাদেরকেও তো আমাদের মতামত চাওয়া হয়নি যে আমরা এই সংক্রান্ত একটা কমিশন গঠন করতে চাচ্ছি, আপনাদের কোনো মতামত থাকলে দেন। সেটাও তো আমরা জানি না। এখন এই যে কয়জন মানুষ, তারা তো গোটা নারী জাতির প্রতিনিধিত্ব করেন না। তারা তাদের জায়গা থেকে হয়তো বা তাদের চিন্তা আদর্শের প্রতিনিধিত্ব করেন। তো এখানে তো এই সুযোগও জনগণ পায়নি যে তারা যে প্রতিনিধিত্ব করার জন্য কিছু নাম প্রস্তাবনা দিবে, সেটাও তো সুযোগ ছিল না। এটার প্রক্রিয়াটাই হয়ে গেছে ডিফেক্টিভ। জি, আর কি সব সংস্কার কমিশন আপনাদের সাথে কথা বলে তারপর ঠিক করা হয়েছে? শুধু এই কমিশনটাই হয়নি? এটা খুব কমই বলতে পারেন যে কমিশন গুলা গঠন করার সময় আসলে রাজনৈতিক অংশীজনের সাথে ওনারা তো এখন মতামত চাইবেন, কিন্তু মতামত চাওয়ার আগে তো এখানে ফরমেশনে আমাদের একটা পার্টিসিপেশন যদি সবার থাকতো তাহলে আজকে অনেক কথাই ঘটতো না। মানে যাদের নিয়ে গঠিত হয়েছে সেখানেই আপনাদের একটা আপত্তির জায়গা আছে। একটু সুনির্দিষ্ট করে অন্তত একটা একটা শুধু যাদের সুপারিশ, নিয়ে না, যাদের নিয়ে ছাড়াও যে সুপারিশ মালা এসেছে সেখানেও আমাদের আপত্তি আছে। একটা সুনির্দিষ্ট একটা বা দুটা বলবেন যে আপনাদের আপত্তির জায়গা কি? আপনি দেখে নিন, এগুলা ইতিমধ্যে আমাদের লেখালেখিতে এসে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আপনি আমাদের ওয়েবসাইটে গেলেও পাবেন, আমাদের ফেসবুক পেজে গেলেও পাবেন। জি, আমি আমি কথা আপনার এখানে ফেসবুক লম্বা পেজ করতে থেকেই চাচ্ছি না। দেখছিলাম যে আপনি বলেছেন যে আপনি এটা প্রত্যাখ্যান করছেন, আপনি বিস্মিত হচ্ছেন এই ধরনের সুপারিশে। আপনি আচ্ছা, দলের ফেসবুক পেজে একটু চলে গেলে পেয়ে যাবেন, যে আমাদের ওটা ভেরিফাইড ফেসবুক পেজ, তো ওখানে গেলেই পেয়ে যাবেন। আচ্ছা, আম, ঠিক আছে, আমি তাহলে পরের প্রশ্নে যাই। আপনি লন্ডনে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, বিএনপি নেত্রী, এবং সেখানে তারেক রহমানও উপস্থিত ছিলেন। আপনি বলেছেন যে সেখানে তার সাথে সৌজন্য সাক্ষাৎ মানে তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়েছিলেন। রাজনৈতিক আলাপও হয়েইছে। নির্বাচন নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? নির্বাচনে কোনো সমঝোতা বা এরকম কোনো বিষয় কি আলোচনা এসেছে আপনাদের? প্রথমে তো আপনি প্রশ্ন করবেন আমি আশা করি যে উনি কেমন আছেন। তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, আমরা মাঝে তার মাঝে একটা তার বয়স হয়। ডাক্তারের বরাতে জানতে পারি যে দীর্ঘদিন তার তিনি অবস্থার নির্যাতিত উন্নতি ছিলেন। হয়েছে। জি, হ্যাঁ, দীর্ঘদিন তিনি নির্যাতিত ছিলেন। আমরাও মজলুম, তিনিও মজলুম। আমরা একসাথে রাজনীতি করেছি অনেকদিন। আমাদের নৈতিক এবং দায়বোধের জায়গা থেকে ওই কার্টেসি ভিজিটটা আমাদের যাওয়া দরকার ছিল, আমরা গিয়েছি। আলহামদুলিল্লাহ দেখা হয়েছে, মানসিকভাবে উনি ভালো আছেন, শারীরিক অবস্থা তো বুঝতেই পারছেন। তো সব মিলাইয়া আমাদের এই সাক্ষাৎটা ছিল অ্যাবসলিউটলি একেবারেই নন অফিসিয়াল, এবং এটা ছিল একেবারেই এটা সৌজন্যমূলক। যেহেতু তিনি তার বড় সন্তানের বাসায় থাকেন এবং তিনি দলেরও ভারপ্রাপ্ত চেয়ার, সেই কারণে তিনি ওই সাক্ষাৎকারের সময় ছিলেন, কথাবার্তা আমাদের হয়েছে। সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা কথা বলিনি, দেশের ওভারঅল সিচুয়েশন নিয়েই আমরা কথাবার্তা বলেছি। জি, ওভারঅল সিচুয়েশন নিয়ে কথা বলেছেন, কিন্তু মানে একটা বিষয় আলোচনা, যে যখন আলোচনা হচ্ছে তখন তার পরপর বা আলোচনার আগে পরে খুব আপনাদের কারো কাছ থেকেই, মানে বিএনপির কাছ থেকেও বা জামাতের পক্ষ থেকেও খুব স্পষ্ট হয় নাই। একজন সাবেক বেগম জিয়ার একজন সাবেক কর্মকর্তার ফেসবুক থেকে আমরা জানতে পেরেছি যে বৈঠক হচ্ছে। একটা রাগ ঢাকের কি কোনো কারণ ছিল বিশেষ? এবং মোটেই না। মোটেই না। না, এটা আপনি যখন যেহেতু আমাদের কোনো বেগম জিয়া অফিসিয়াল যেদিন ভিজিট লন্ডনে ছিল যান, না, এই জন্য এটা মিডিয়ায় আসার কোনো বিষয় না। আচ্ছা, বেগম এটা জিয়া তো যেদিন কোনো অফিসিয়াল লন্ডনে যান ভিজিট। সেদিন আপনি প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠক করেছেন। সেই বৈঠকটা সম্পর্কে আমরা খোলাসা হতে খুব বেশি পারিনি, এবং তখন বিএনপি নেতা কর্মীরা আমাদের অনুষ্ঠানগুলোতে এসে বলেছেন যে বর্তমান সরকারের সাথে জামাতে ইসলামের মাখামাখি কেন এত, এই প্রশ্নটাও করেছেন। সেখানেও কি কোনো মানে বিশেষ কিছু হয়েছিল? যারা মাখামাখি বলেছেন তাদেরকে একটু জিজ্ঞেস করেন যে মাখামাখির ধরন কি, মাখামাখি কাকে বলে, কি কি মাখামাখি হয়েছে, সুনির্দিষ্ট করে যদি ওনারা বলতে পারেন আমরা বড় কৃতজ্ঞ হব। আমরা কারো সাথেই মাখামাখি করি না, দেখা দেখি করি। এবং এই সমাজে দেখা দেখি না করলে তো সমাজ একটা মানে জড়বস্তু হয়ে যাবে। আর তিনি যেহেতু প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের অনেক বিষয় থাকবে, জনগণের স্বার্থের অনেক ব্যাপার থাকবে, সেই বিষয়গুলো তার সাথে আমাদের শেয়ার হবে, এটাই তো স্বাভাবিক। এখানে মাখামাখি দেখছেন কেন? তো অন্যরা গেলে আমরা কি বলবো যে তাদেরও মাখামাখি? আমাদের চেয়ে তো অন্যরা বেশি যান।
কেউ কেউ বেশি জানতো, আমরা বলবো যে এত মাখামাখি? আমরা তো এই ধরনের অরুচিকর ভাষায় কখনো কথা বলি না। জি, সবশেষ প্রধান উপদেষ্টার সাথে আপনাদের কি বিষয় নিয়ে কথা হয়েছে? সবশেষ প্রধান উপদেষ্টার সাথে আমাদের সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কথা হয়নি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একসময় কিছুটা নিচের দিকে গেছিল, পরিকল্পিতভাবেই কিছু কাজ হয়তো বা হয়েছে। আমরা শুধু ওনাকে বলেছি যে দুটা জিনিসের উপর এখন আপনাকে বেশি নজর দিতে হবে, একটা আইন শৃঙ্খলা আর একটা হচ্ছে দ্রব্যমূল্য। এই দুইটা বিষয়ে মানুষ সাফারার। তো আলহামদুলিল্লাহ রমজানে তো একটা সহনীয় অবস্থা ছিল সবকিছু মিলে। দ্রব্যমূল্য সিজনাল ভেরিয়েশন আমাদের দেশে হয়, কিছু হবে, কখনো উঠে কখনো নামে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ওভারঅল খুব খারাপ বলা যাবে না, আবার একেবারেই প্রত্যাশিত লেভেলে আছে এটাও বলা যাবে না। জি, রমজানের পরে অবশ্য দ্রব্যমূল্য বাড়ার অভিযোগ আবার উঠছে। যাই হোক, একটু ওই জায়গায় আসি যে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের পর, মানে আপনি আইন শৃঙ্খলার কথা বলছেন, প্রশাসনের কথাও একটু আলোচনায় আনি, যে এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি বলছেন প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাতদুষ্ট এবং এই প্রশাসনের থাকলে মানে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না, তাতে এনসিপি অংশ নেবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্নের কথা তিনি তুলেছেন। আপনি মানে এই বিষয়ে আপনার কি মত? আসলে প্রশাসন কি বিএনপির প্রতি পক্ষপাতদুষ্ট, যেটি নাহিদ ইসলাম অভিযোগ করছেন? নাহিদ তো নাহিদের অবজারভেশনের জায়গা থেকে কথা বলেছেন, তিনি একটা দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি যেভাবে বুঝেন সেভাবেই তিনি বলবেন। আমরাও যদি কোনো সময় এরকম কিছু দেখি আমরা বলবো, কিন্তু নাহিদের কথার প্রতিধ্বনি এই মুহূর্তে আমরা করতে চাচ্ছি না। আচ্ছা, তার মানে প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাতদুষ্ট আপনারা এই রকমটা মনে করেন? না না না, আমরা এখন এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনি এই বিষয়ে তার এই বক্তব্যের ব্যাপারে আমার নো কমেন্ট। তার বক্তব্যটা যদি বাদ দেই, যদি বক্তব্যের ইস্যুটাকে যদি আমি ধরি, যে প্রশাসনের বিএনপির প্রতি পক্ষপাতিত্ব আছে কিনা? আমি বিএনপি বলার আগে তো যাবো আরো গুড়ায়। 15.5 বছরে আওয়ামী লীগ যে প্রশাসন সাজিয়েছিল, বহুলাংশে তারাই তো প্রশাসনে এখনো আছে। কাজে এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করতে হলে আমাদেরকে সবকিছু সামনে এনেই মন্তব্য করতে হবে। মূলে গুড়াই তো সমস্যা রয়ে গেছে অনেকগুলো, এবং এটা শুধু আমার কথা না, এটা সবাই বলে, বিএনপি বলে, আমরা বলি, এনসিপি বলে, সবাই তো এই কথাটা বলে। কিন্তু এটা সলিউশন হওয়া দরকার, আমরা সেই সলিউশনের অপেক্ষায় আছি। কেমন সলিউশন, কিভাবে? আমরা সলিউশনটা এমন চাই যে প্রশাসন কোনো দলের হবে না। আমরা চাই যে কাউকে ফেভারও করবে না, কাউকে ডিসফেভারও করবে না। প্রশাসন হবে দেশের, প্রশাসন হবে জনতার। কোনো বিশেষ দলের প্রতি কোনো আনুগত্য আমরা চাই না, সে যে দলই হোক। এমনকি আমাদের দলের প্রতি আমরা কারো এই ধরনের অন্ধ আনুগত্য এটা চাই না। এরকম কোন আনুগত্য দেখছেন? আছে এরকম আনুগত্য বর্তমানে? জি, বর্তমানে কি এরকম কোন দলের প্রতি আনুগত্য আছে প্রশাসন? না না, আমি আমার দলের দৃষ্টিভঙ্গির কথা বলতেছি। আমি ওই বিতর্কে যাচ্ছি না যে আমরা দেখছি কি দেখছি না। সমাজে অনেক অসঙ্গতি থাকে, কিন্তু সবগুলা তো আর মিডিয়া আমরা তুলে আনবো না। কারণ এর আগে আমাদের দায়িত্ব হচ্ছে অসঙ্গতি দূর করার জন্য আমাদের অবস্থান থেকে কিছু করার থাকলে সেটা করা, কোন জায়গায় সহযোগিতা করার থাকলে, পরামর্শ দেওয়ার থাকলে সেটা দেওয়া। যদি সেই অসঙ্গতি গুলা ভয়াবহ রূপ ধারণ করে, তখন বাধ্য হয়ে পাবলিকের কাছে নিয়ে যেতে হয়। ওটা প্রয়োজনে আমরা যাবো যদি এরকম কিছু দেখি। আমরা এটা প্রত্যাশা করতে চাই না। আমরা চাই প্রশাসন নিরপেক্ষ থেকেই তার নৈতিক দায়িত্ব এবং প্রশাসনিক দায়িত্ব পালন করবে। আপনারা কি চান, এখন কি হচ্ছে, এখন কি অবস্থা, সেটিও একটু আপনার কাছ থেকে বুঝতে চাইছিলাম। যাই হোক, আপনি বলছেন সেই বিতর্কে আপনি যেতে চান না। আপনি বেশ কিছুদিন আগেই আপনার একটা বক্তব্য খুব আলোচিত হয়েছিল এবং বিএনপিটা নিয়ে বেশ সমালোচনাও করেছিল। আপনি বলেছিলেন যে বর্তমানে দেশে দুটি পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আছে, সেনাবাহিনী এবং আপনারা মানে জামাতে ইসলামী এবং সেনাবাহিনী। এবং তারপরে আমরা দেখেছি সম্প্রতি সেনাবাহিনীকে নিয়ে একটা বিতর্ক, সমালোচনা উঠেছে। হাসনাত আবদুল্লাহ, এনসিপি নেতা, তিনি বলেছেন তাকে ডেকেছে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব। এই বিষয়টি আপনি কিভাবে দেখেছেন? এবং তারপরে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা মুভমেন্টও হয়েছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখেছেন সেই সময়, সেটি একটু জানতে চাই। এবং সাথে সাথে এটিও যদি বলেন যে সেই সময় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে আসলে সেনাপ্রধান ডক্টর ইউনূসকে মেনে নিতে পারেননি, বুকে পাথর চেপে তিনি আসলে মেনে নিয়েছেন ডক্টর ইউনূসকে। আপনিও সেই সময়টায় মানে সেই প্রক্রিয়াটার মধ্যে ছিলেন, বিষয়টি আসলে কেমন ছিল এই দুটি যদি একটু বলেন আমাদের। না, এই দুইটার ব্যাপারে তাদের কারো মন্তব্যের ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। আমি শুধু আমার বক্তব্যের ব্যাপারে মন্তব্য করতে পারি বা ক্লিয়ার করতে পারি। বক্তব্য যার যার, মন্তব্য তার তার, এ ব্যাপারে আমার কোনো কথা নেই।
তবে হাসনাত আব্দুল্লাহ যখন এই বিষয়ে দিলেন যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রসঙ্গ এখানে এসেছে আলোচনায়, তখন আমরা আমাদের একটা মত, আমার ফেসবুক টাইম লাইনে গেলে আপনি পেয়ে যাবেন, আমি পরিষ্কার বলেছি যে এটার কোনো অবকাশ নেই। জনগণ ইতিমধ্যেই জনগণের মুখোমুখি হওয়ার কারণে এবং গণহত্যা সংগঠনের কারণে এই সংগঠনের বিচার দেখতে চায়, অন্য কিছু দেখতে চায় না। তারা এখানে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। বিচার সম্পন্ন হওয়ার আগে এই ব্যাপারে কোনো ফয়সালা হবে। আচ্ছা, আর উপদেষ্টা কারণ এখনো শহীদের আপনজনরা কান্নাকাটি করছে, আহতরা এখনো কাতরাচ্ছে, গোটা জাতি ট্রমাটাইজড, গোটা জাতি আহত, আক্রান্ত। এই অবস্থায় এটা তো অকল্পনীয় ব্যাপার, 1 নম্বর। 2 নম্বর হলো দলটি বাংলাদেশের স্বাধীনতার পর তাদের ইতিহাসে কখনো তারা বহুদলীয় রাজনীতি এবং বহুদলীয় সংস্কৃতির নির্বাচনকে উৎসাহিত করে নাই। আপনি যদি স্বাধীনতার পর যান সেখানেও দেখবেন একদলীয় বাকশাল। যদি 15.5 বছরের শাসন দেখেন সেখানেও দেখবেন ওই বাকশালের আদলেই একদলীয় শাসন, এবং সেখানে বিরোধী দলমতের জন্য মিনিমাম কোনো স্পেস দেওয়া হয়। মিনিমাম স্পেস না দিয়েই মার কাট অবস্থায় তারা দেশ চালিয়েছে। তারা তো কোনো নির্বাচন করেন নাই, 3টা সুযোগ পেয়েছিলেন, কেন করলেন না? এটাকে অবাধ করলেন না কেন? 18 সালে তো তিনি বলেছিলেন আমার উপরে আস্থা রাখেন, আমি অমুকের কন্যা, নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে। তো হলোটা কি? 30 ডিসেম্বর দিনের বেলা ইলেকশন হওয়ার কথা, 29 ডিসেম্বর দিবাগত রাত্রে ইলেকশন শেষ। তারা দিন পর্যন্ত ধৈর্যও ধরেন নাই। কই, তিনি তো জাতিকে দেওয়া শেষ কথাটাও তো রাখেননি তো। আর 24-এ তো সেই পরিস্থিতি সৃষ্টি করেন। আমি নিজেও একজন প্রার্থী ছিলাম, আমি তো আমার ভোটারদের কাছে যেতেই পারি। আমাদের অনেকে বন্দী করা হয়েছে গড়ে, আর অনেকে বন্দী করা হয়েছে জেলে, এবং অনেক ক্যান্ডিডেটকে মারধর করা হয়েছে। আবার ক্যান্ডিডেটদের যারা নির্বাচনী কর্মী আছেন তাদেরকে মারধর করা হয়েছে। আমার নির্বাচনী এলাকায় 22 জন লোককে কিডন্যাপ করে রেখে দিল সারাদিন। রাত্রে 12টার সময় তারা মুক্ত হলেন, এর মাঝে 4 জনকে আবার জেলেও পাওয়া গেল। তো তারা তো ইলেকশনে বিশ্বাসী না। জোর করে তাদেরকে কারা আনতে চায় ইলেকশন? আগে আওয়ামী লীগ তাদের অ্যাটিটিউড জাতির সামনে পরিষ্কার করবে, সেটাই তো করে নাই, করতে পারলো না, ব্যর্থ হয়েছে। তারা যদি এখন যেই নির্বাচনটা বা আপনারা যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা বলছেন, তারা যদি সেই নির্বাচনটা করতে চায়, তখন আপনাদের প্রতিক্রিয়া কি হবে? তারা নির্বাচনে বিশ্বাস করলে না নির্বাচন করবে? আগে তো বিশ্বাস করার প্রমাণ দেব। তারা তো এখনো জাতিকে ডিস্টার্ব করে, বিভিন্ন ভাবে ডিস্টার্ব করে। সেই ডিস্টারবেন্স গুলো তো একদম ক্লিয়ার, ট্রান্সপারেন্ট, মার্বেলের মতো ট্রান্সপারেন্ট, সবাই তো দেখতে পাচ্ছে এগুলো। তো এগুলা তো গণতন্ত্রের পথে হাঁটার পথ না। মানে তাহলে আপনাদের অবস্থানটা মোটামুটি এখানে সামনের নির্বাচনে আসলে তাদেরকে তাদের অংশগ্রহণের কোনো সুযোগ আপনারা চান না? আমরা চাই না, বড় কথা নাই, জাতিই চায় না। কারণ আমি আগেই বলেছি, জাতির বিরুদ্ধেই তারা অস্ত্র ধরেছিলেন। এই লড়াইটা কোনো দলের ছিল না, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ছিল, এটা সারা জাতির ছিল, অধিকার ফিরে পাওয়ার লড়াই। তারা তো কার্যত সারা জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে, জাতি তো চায় না। আমরা চাইলেই কি, না চাইলেই কি। কিন্তু তাদের তো একটা ভোটার, একটা যে ভোটার হোক, সমর্থক আছে। আমরা তো জনগণের জন্য রাজনীতি করি, জনগণের সেন্টিমেন্টকে তো আমরা অসম্মান করতে পারি না, যদি সেই সেন্টিমেন্টটা ন্যায়সঙ্গত হয়। জি জি, মানে আমি এটাই বলছিলাম যে তাদের যে সমর্থক আছে, ভোটার আছে, তাদের অবস্থানটা কি বা তাদের রায় জানাবার কি কোনো সুযোগ থাকবে? দেখেন, তারা 3টা ভোট করেছে, 14 সালে একটা, 18 সালে একটা, 24 সালে একটা। তাদের ভোটাররাও তো ভোট দিতে যায়নি, এটা তো সত্য। 14 সালে বহু সেন্টারে একটা ভোটও পড়েনি। এরপরে 42, 48, 52 এরকম ভোটের হার দেখানো হয়েছে। সেটা ড্রেসিং করা, টুইস্টেড।
তো তাদের ভোটাররাই তো আস্থা রাখে না তাদের উপরে, তাদের কর্মীরা গেলেও তো কিছু ভোট পড়তো, কোন একটা সেন্টার তো খালি যাইতে পারতো না। সেটা তো বাস্তবতা, তার রেকর্ডে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়াতে উঠে এসেছে। মানে সেই বাস্তবতার কারণেই তাদের আসলে সামনে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। আমি আবারও বলছি যে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, আমূল পরিবর্তন আসতে হবে তাদের দৃষ্টিভঙ্গিতে। মানুষকে সম্মান করার, জনগণকে অধিকার দেওয়ার ব্যাপারে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা এটা বিশ্বাস করে এবং তারা আন্তরিক। জি জি, ডাক্তার শফিকুর রহমান, আপনি বলছিলেন যে আহতরা, যেটি আসলে বাস্তবতা, আহতরা এখনো কাতরাচ্ছে। সম্প্রতি আমরা দেখলাম আহতদের চিকিৎসার জন্য পাকিস্তানে পাঠানো হচ্ছে, 31 জনকে অন্তত পাঠানো হচ্ছে পাকিস্তানে। এটা কি আপনি নিজেও একজন চিকিৎসক, আপনি খুব ভালো জানেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে, সেখানে পাকিস্তানে তাদেরকে পাঠানোর সিদ্ধান্তটা আপনি কিভাবে দেখেন? আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় সবগুলা সেক্টরে আমরা এগিয়ে নাই, কিছু কিছু সেক্টরে আমরা ভালো করছি, আবার কিছু কিছু সেক্টরে আমাদের বেশ কিছু ঘাটতি আছে। যেমন ধরেন চক্ষু চিকিৎসা এখনো আমরা কিছুটা পিছনে। তারপরে যেগুলা হাড় জোড়া সংক্রান্ত বিষয়ে, অর্থোপেডিক্স প্রবলেম যেগুলো আছে, সেগুলাতে আমাদের অবস্থান এখনো পুরাপুরি ওই নট আপ টু দ্য মার্ক। আর পাকিস্তান পাঠানোর, না বলতেছি যে আমাদের দেশে নট আপ টু দ্য মার্ক। আর পাকিস্তান পাঠানোর আগেও দুই একটা দেশে পাঠানো হয়েছে, কিন্তু সেই দেশগুলোতে পাঠানোর ক্ষেত্রে অনেকগুলা জটিলতা আছে। যেমন তুরস্কেও পাঠানোর একটা উদ্যোগ সরকার নিয়েছে, আবার সিঙ্গাপুর এবং ব্যাংককে পাঠানোর উদ্যোগ নিয়েছে। তো সেই সমস্ত জায়গায় তারা এখনো খুব ভালো ব্রেক থ্রু করতে পারছেন। এখন পাকিস্তান দিয়ে কোনো কথা না, সরকার যদি কোনো জায়গায় গিয়ে একটু কমফোর্ট পায়, কারো যদি হেল্পিং হ্যান্ড পায়, যেখানেই পাবে নেওয়া উচিত, এটা আমরা মনে করি। কোন জায়গার এটা বড় কথা না, এই মানুষগুলো সুস্থ হয়ে ওঠা এটা বড়। সরকার কমফোর্ট পায় আপনি বলছেন, কিন্তু মানে চিকিৎসা ব্যবস্থায় কি সেই সেবাটা, মানে যেটা কাঙ্ক্ষিত, সেটা সেখানে পাওয়া সম্ভব বলে আপনি মনে করছেন, যেটি বাংলাদেশে সম্ভব হচ্ছে না? এটা সরকার বলতে পারবে, তারা যোগাযোগ করে নিশ্চয়ই এই ব্যাপারে তারা আশ্বস্ত হয়েছেন বা চেক করে দেখেছেন। আমরা তো আর এটা চেক করতে চাইনি, আমি বলতে পারবো না এটা। মানে এখানে সরকারের অবস্থানের মানে কোনো সমালোচনায় আপনারা নাই, মানে আপনারা সরকারের অবস্থানকে সঠিক মনে করছেন? আমরা সরকারের উপরে এটা ছেড়ে দিচ্ছি, আচ্ছা, কারণ সরকার উদ্যোগ নিয়েছে, তারা ভালো জানে। জি, স্পষ্ট। ডাক্তার শফিকুর রহমান, পাকিস্তানের পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ সফর করলেন এবং সেখানে বিশেষ করে আলোচনা এসেছে, অনেক বিষয়ে আলোচনা হয়েছে। 3টি বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, যদিও পাকিস্তানের পক্ষ থেকে উচ্চ রাখা হয়েছে। 71 গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে, আমাদের ন্যায্য হিস্যা ফেরত চাওয়া হয়েছে এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের কথা বলার জন্য। আপনি এই বাংলাদেশের এই দাবির প্রেক্ষিতে আপনার অবস্থান কি বা আপনার দলের অবস্থান কি? সরকার তো সরকারের জায়গা থেকেই দাবি জানাবে, এটাই তো স্বাভাবিক। দুইটা সরকারের মধ্যে বাইলেটারাল টক হয়েছে, এটা কিছুটা মধ্যম পর্যায়ের একটা ডেলিগেশন, এটা মন্ত্রী পর্যায়ের না, সচিব পর্যায়ের। তো সেই ডেলিগেশনের সরকার উপযুক্ত মনে করেছে যে এগুলো আমাদের দাবি নিয়ে যে উত্থাপন করা উচিত। 71-এর ব্যাপারে, এই ব্যাপারটা তো বহু দীর্ঘ ব্যাপার, এখানে অনেক কথা। 71-এ এই দেশে যে গণহত্যা হয়েছে এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। অনেকে সংখ্যা নিয়ে বিতর্ক করেন, আমরা এটাতেও যার পক্ষপাতী না। একজন মানুষও যদি অন্যায়ভাবে নিহত হয় সেটা অন্যায়, সেটা অপরাধ। তো এগুলার বিচার হওয়া দরকার ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই তার জীবদ্দশায় 195 জনকে যুদ্ধ অপরাধীর তালিকায় চূড়ান্ত করেছিলেন। তারা সকলেই পাকিস্তানের নাগরিক ছিলেন এবং তারা সেনাবাহিনীর লোক ছিলেন। সেটা সুরা হয়নি, সেটা ওই অবস্থায় থেকে গেল। এরা তাদের দেশে চলে যাওয়ার পরে শেখ মুজিব সাহেবই তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো সাহেবকে বাংলাদেশে তিনি রিসিভ করেছেন, ওয়েলকাম করেছেন, লাল গালিচা সম্বর্ধনাও দিয়েছেন। এবং সেখানে অতীত ভুলে যাওয়ার মতো কিছু কথাবার্তা বলা হয়েছে, আমরা সামনে এগিয়ে যাই, অতীতকে পিছনে ফেলে। এখন বাংলাদেশ এটা চাওয়ার তাদের নৈতিক অধিকার আছে, তাদেরকে এই ব্যাপারে ক্ষমা চাইতে হবে। আর যেহেতু আমরা দুই দেশ এক ছিলাম, ন্যায্য পাওনা আমাদের ফেরত পাওয়া উচিত। আমি এর সাথে আরেকটা যোগ করতে চাই,
পাকিস্তানের কাছ থেকেও আমাদের ন্যায্য পাওনা ফেরত পাওয়া উচিত, ভারতের কাছ থেকেও আমাদের ন্যায্য পাওনা ফেরত পাওয়া উচিত। আপনি বলবেন যে ভারতের কাছে আবার ন্যায্য পাওনা কি, আমরা তো ভারতের সাথে এক দেশ ছিলাম না। ইয়েস, ট্রু। কিন্তু স্বাধীনতার শেষ লগ্নে 93,000 সেনাবাহিনীর যে সামরিক যানবাহন, সমরাস্ত্র, গোলাবারুদ, রসদ, সবগুলো যে ভারতে গেল, ভারত তো কিছু আমাদের ফেরত দেয়নি। এগুলো তো আমাদের দেশের সম্পদ ছিল। সেটাও সরকার কিভাবে দাবি করবে না করবে, সরকারের এগুলো ভাবা উচিত। এবং আমাদের পাওনা যার কাছেই যেটা আছে ন্যায্য পাওনা, আমরা চাইতে অসুবিধা নেই, দাবি করতে আদায় করতে সমস্যা নেই। যতটুকু পারি আমাদের চেষ্টা করা উচিত। মানে ভারতের কাছেও আমাদের পাওনা যেটা আছে সেটা চাওয়া উচিত বলে আপনি অবশ্যই বলছেন। ভারতের অবশ্যই আছে। ভারতের প্রসঙ্গে একটু আপনার কাছে ছোট্ট করে জানবো, তবে একদম ছোট্ট করে যদি আপনি একটু বলেন যে পাকিস্তানকে গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার জন্য বলা হচ্ছে, সেই সময় আপনারা পাকিস্তানের পক্ষে ছিলেন, মানে জামাত ইসলামের কথা বলছি, পাকিস্তানের পক্ষে ছিল এবং সহযোগিতা বা সমর্থন করার জায়গায় ছিল। আপনারাও কি দল হিসেবে ভাবছেন এই বিষয়টি, আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়ার কথা? হ্যাঁ, অনেক টক শোতে, ইন্টারভিউতে আমি কথাগুলা অতীতে বারবার পরিষ্কার করেছি আমাদের অবস্থান। আজকে নতুন করে আর বলার কিছু নেই, আপনার সাথেও হয়েছে এই কথাগুলো, আপনি স্মরণ করলে পেয়ে যাবেন। জি, সুতরাং নতুন করে এই ব্যাপারে আমার আর কিছু বলার মানে আনুষ্ঠানিকভাবে কিছু ভাবছেন কিনা সেটাই আমার জিজ্ঞাসা ছিল। নতুন কিছু বলার থাকলে আপনারা সময় মতো পাবেন। স্পষ্ট যে আপনারা নতুন কিছু এখনো নেই, নতুন কিছু জানার থাকলে জানবো। ভারতের কথাটা যেটি বলছিলেন সেটি একটু কি বলবেন? ভারতেরও কি আপনাদেরকে নিয়ে, মানে জামাতে ইসলামীকে নিয়ে কোনো আপত্তির জায়গা তৈরি হয়েছে? সম্প্রতি বিবিসি বাংলার একটা প্রতিবেদন দেখছিলাম যে রিভা দাস গাঙ্গুলি, তিনি মানে ভারতের বাংলাদেশে নিযুক্ত সাবেক হাই কমিশনার, তিনি বলছেন যে বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে জামাতের, ফলে বিএনপির সাথে ভারতের সুসম্পর্ক করার একটা জায়গা তৈরি হয়েছে। এবং সেই প্রতিবেদনের শেষে দেখছিলাম ভারতের কর্মকর্তা ও নীতি নির্ধারকরা এখনও একান্ত আলোচনায় পরিষ্কারই বলছেন আগামী দিনে বিএনপির সাথে তাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হবে জামাতের প্রত্যক্ষ পরোক্ষ সঙ্গ ত্যাগ। আপনাদের সাথে ভারতের সম্পর্কের কি কোনো সমস্যা? আমি খুব আন্তরিকভাবে অনুরোধ জানাবো, ভারতকে বলিয়েন যে কেন তারা আমাদের সাথে অস্বস্তি বোধ করে, এটা তারা যেন পরিষ্কার করে বলে দেয়। আমরা তাদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই এবং আমরা পরস্পরকে সম্মান এবং ভালোবাসার জায়গা থেকে দেখতে চাই। এবং তারা কেন অস্বস্তি ফিল করে, এটা একটু তাদের কাছ থেকে জানলে ভালো হবে। আমি তো বলতে পারবো না তাদের মনে কি অস্বস্তি আছে, তাদের মনের কথা তো তারাই বলতে পারবে। আর এইরকম একটা দলকে টার্গেট করে আরেকটা দল থেকে, দুই দলের মধ্যে ব্যবধান হয়েছে কি হয়েছে না আমি বিতর্কে যাচ্ছি না, আমাদের মধ্যে বিতর্ক যদি ব্যবধান হয়েও যায়, এটাকে ধরে কি ভারতের সম্পর্ক হবে নাকি? ভারতের সম্পর্ক কি দলের সাথে হবে? ভারতের সম্পর্ক হবে সরকারের সাথে সরকারের এবং জনগণের সাথে জনগণের। তারা তো আগেও দলের সাথে সম্পর্ক করে আমাদের দেশের অনেক বিষয় হস্তক্ষেপ করেছে, ভবিষ্যতেও কোনো দলের সাথে সম্পর্ক করে তারা আবার আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করুন, আমরা এটা পছন্দ করি না। আমরাও তাদের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না। যে দলের সাথে দূরত্বের কথা আপনি বলছেন সেটাও কি একটু একদম ছোট্ট, আমি আর একদম একটা দুটা প্রশ্ন করবো, আপনার সময় খুব সংক্ষিপ্ত, আমি জানি আপনার শরীরটাও ভালো না, একদম একটু যদি বলেন যে বিএনপির সাথে কি আসলে এই দূরত্বের জায়গাটা তৈরি হয়েছে, সেটা কি ঘুচে যাচ্ছে আপনাদের বৈঠকের পরে? এরকম মোটেই না। বিশ্বে বহু দেশে গণতান্ত্রিক অনুশীলন হচ্ছে যে বিভিন্ন সময় জাতির দেশের বৃহত্তর প্রয়োজনে অনেক দল একসাথে কাজ করে, অ্যালায়েন্স করে, আন্ডারস্ট্যান্ডিং হয়, যুগপৎ কর্মসূচি বাস্তবায়ন করে, অনেক কিছু হয়। কিন্তু এটা চিরদিনের জন্য না। প্রত্যেকটা দলের তার দেশকে গড়ার তার নিজস্ব একটা কর্মসূচি থাকে, পরিকল্পনা থাকে, দৃষ্টিভঙ্গি থাকে। একটা সময় হয়তো একসাথে চলে, আবার একটা সময় দেখা যায় যে পৃথক হয়ে যায়। সেটা বিভিন্ন দেশে এই সংস্কৃতি চালু আছে। জি, আপনি সম্প্রতি একটা আয়োজনে বলেছিলেন যে এখন আল্লাহর বিধানের শাসন কায়েম করা খুবই প্রয়োজন, মানে আল্লাহর আইন সবই তো দেখেছি, এখন আল্লাহর আইন দেখতে চাই। একটু এইখানে একটু স্পষ্ট হতে চাই যে মানে সব যারা ইসলামিক বক্তা আছেন সবাই আল্লাহর আইনের কথা রেফারেন্সেই কথা বলেন, মানে হেফাজত, আমি যদি বলি হেফাজত ইসলাম আল্লাহর আইনের কথা বলছেন, আপনারা বলছেন, এমনকি হিজবুত তাহরির বিভিন্ন উগ্রবাদী সংগঠন তারাও আল্লাহর আইনের কথাই বলছেন। আমরা আসলে কোথায় স্পষ্ট হব? ইসলামী বক্তা কেউ কেউ বলছেন মাহরাম ছাড়া যদি নারীরা বের হয় সেখানে ধর্ষণ হলে দায় তাদেরও আছে, তারাও আল্লাহর আইনের রেফারেন্স দিয়ে বলছেন। ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বলছেন কতল করতে হবে, যদি দাওয়াতে কাজ না হয় পিডানি দিতে হবে, এরকমটি বলছেন। তিনিও মানে রেফারেন্স, কোরআনের রেফারেন্স দিয়ে বলছেন, হাদিসের উদ্ধৃতি করছেন, মানে এরকম বলছেন। আমরা আসলে বিভ্রান্ত হব না? আল্লাহর আইন তো, আমাদের অবস্থান স্পষ্ট,
আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট। আমার বা অন্য কারো বক্তব্যের মাধ্যমে ইসলামী আইনের দিক নির্দেশনা হবে না। এটা আল্লাহ যে বিধান কোরআনে দিয়েছেন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা কেন্দ্রিক যে দুনিয়ার সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, আমরা ওইটার কথাই বলছি। আর বাইরে গিয়ে কেউ কি বললেন না বললেন এটা আমাদের প্রপার্টি না। আমাদের কথা একবারে পরিষ্কার, আমরা শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে এই পরিবর্তনগুলো চাই এবং আমরা মনে করি যে দেশের বৃহত্তর জনগণ এই ব্যাপারে এগিয়ে আসবে। তারা যেদিন এগিয়ে এসে আমাদের কর্মসূচিকে গ্রহণ করবে এবং তারা এটা বুঝবে যে এর মধ্যেই কল্যাণ রয়েছে, আমরা তখনই কেবল এই ধরনের একটা শাসন আশা করতে পারি। আসলে তো বুঝছে না, আসলে দেখা যাচ্ছে এক একজন এক একদিকে বলছে, আল্লাহর আইনের কথা বলেই এক একজন এক একদিকে যারা বলছে তাদের ব্যাপার, এটা তারা বলুক। ওই সমস্ত সকল বুঝের সাথে আমাদের বুঝ মিলবে না, এমনকি আমাদের বুঝের সাথে অনেকের বুঝ মিলবে না, এটাই স্বাভাবিক। জি, বুঝেন না মিলুক, কিন্তু আল্লাহর আইনে তো একটা একরকম ভাবে মেলার কথা ছিল বা মেলা উচিত ছিল। হ্যাঁ, মেলার কথা ছিল, হবে ইনশাআল্লাহ। জি, আপনাদের নিবন্ধন ইস্যুটার কি অবস্থা? কবে মানে দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসলে তিনি যেটা বলেছেন লন্ডনে কোনো বৈঠক না, শুধুই মাত্র সৌজন্য সাক্ষাৎ ছিল তারেক রহমান এবং বেগম জিয়াকে দেখার জন্য তিনি গিয়েছিলেন, এমনটা বলেছেন। কিন্তু আমরা যতটুকু বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি বা শুনতে পাচ্ছি যে তিনি একটা বৈঠক, গুরুত্বপূর্ণ একটা আলোচনা করার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন। তো এবং তারেক রহমান বিএনপিকে নিয়ে তিনি আসলে কোনো অভিযোগ করেননি, তার কথার কোনো হিংসাত্মক মনোভাবের কোনো অভিযোগ তার কাছ থেকে শোনা যায়নি, বরং তিনি তার মতের যে দ্বারা, তার মতের যে অনুশোচনা সেটি তিনি প্রকাশ করেছেন।